ব্যালেন্সটা আমাদের জানা আছে। তো এখন অ্যাডজাস্টিং এন্ট্রি কেন দরকার? In order for revenue and expenses to be reported in the correct period, companies make adjusting entries at the end of the accounting period. আমরা রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল এবং এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল দুটো প্রিন্সিপালের কথা বলেছিলাম, মনে আছে? জি স্যার। ওকে, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল হচ্ছে রেভিনিউ আর্ন at the point of sale, যখন বিক্রি হবে তখন রেভিনিউকে রেকর্ড করতে হবে, বিক্রি না হলে রেভিনিউ রেকর্ড হবে না। এখন বিক্রি সেটা ক্যাশও হতে পারে, ক্রেডিটও হতে পারে। ক্যাশ হলে পরে ক্যাশ ডেবিট, রেভিনিউ ক্রেডিট। যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট মানে ধারে যদি হয় তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। তার মানে দুই জায়গাতেই রেভিনিউ ক্রেডিট। তাহলে রেভিনিউকে রেকর্ড করবো তখনই, টাকা পাওয়ার সাথে এর কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এক্সপেন্সও তাই, পেমেন্টের সাথে এর কোনো সম্পর্ক নাই। পেমেন্ট হোক বা না হোক, যে পিরিয়ডের এক্সপেন্স সেটাকে সেই পিরিয়ডে দেখাতে হবে। এটাকে বলে এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল আর ম্যাচিং প্রিন্সিপাল। এই দুটো প্রিন্সিপাল যে আমরা মেনে চলেছি তার প্রমাণ হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি যদি কেউ জিজ্ঞেস করে অ্যাডজাস্টিং এন্ট্রি কেন দেই আমরা দেই, আমরা রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল এবং এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল দুটো প্রিন্সিপাল আমরা মেনে চলেছি, তার প্রমাণ। খুব ইম্পর্টেন্ট কথা, a company must make adjusting entries every time it prepares financial statement. যখনই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব আমরা, যদি আনঅ্যাডজাস্টেড কিছু থেকে থাকে তাহলে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, সেই অ্যাডজাস্টমেন্ট আগে করে নিতে হবে। তার মানে কিছু এন্ট্রি পাস করে নিতে হবে, সেই এন্ট্রিগুলোকে আমরা বলছি অ্যাডজাস্টিং এন্ট্রি। ব্রড ক্যাটাগরিতে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, one is deferrals, other is accruals. মনে আছে সবার? জি স্যার। deferrals হচ্ছে অ্যাডভান্স, accruals হচ্ছে আউটস্ট্যান্ডিং অর এরিয়ার্স। deferrals অ্যাডভান্স, এক্সপেন্স অ্যাডভান্স হতে পারে, রেভিনিউ অ্যাডভান্স হতে পারে, এক্সপেন্স অ্যাক্রুড হতে পারে, রেভিনিউ অ্যাক্রুড হতে পারে। এক্সপেন্স যদি অ্যাডভান্স হয়, চিন্তা করি তো এক্সপেন্স অ্যাডভান্স মানে কি? ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়েছি 1 বছরের জন্য, 1 বছরের সরি অ্যাসেট হবে। অ্যাসেট, ইন্স্যুরেন্স, ভেরি গুড। ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়েছি 1 বছরের জন্য, তাহলে এটা কি খরচ? খরচ না, কারণ আমি যদি 1 মাসের হিসাব করি, 1 মাসের জন্য তো এটা খরচ না, কারণ আরো 11 মাস বাকি আছে। তাহলে এটাকে অ্যাসেট বলবো, এটাকে এক্সপেন্স বলবো না। তাহলে প্রিপেইড এক্সপেন্স হচ্ছে অ্যাসেট, এক্সপেন্স না। তাহলে অ্যাডভান্স এক্সপেন্স হচ্ছে অ্যাসেট। নাম্বার 2, আনআর্নড রেভিনিউ, যে রেভিনিউটা এখনো আর্নড হয়নি, তার মানে কি? সেল হয়নি, টাকা পেয়েছি অ্যাডভান্স, সেল হয়নি, তার মানে কি? লায়াবিলিটি। তাহলে এটাকে রেভিনিউ বলা যাবে না, এটাকে বলতে হবে লায়াবিলিটি। অ্যাক্রুড রেভিনিউ, রেভিনিউ বাকি আছে। কখন রেভিনিউ বাকি থাকে? টাকা পাইনি, গুডস বিক্রি করেছি, তাহলে এটা অ্যাসেট, অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাক্রুড এক্সপেন্স, এক্সপেন্স অ্যাক্রুড আছে, তার মানে খরচ বাকি আছে, এটা লায়াবিলিটি। দুটোর সাথে পার্থক্যটা বুঝি ভালো করে। এক্সপেন্স অ্যাডভান্স, ডেফারেল, তার মানে হচ্ছে অ্যাসেট। এটুকু কি বুঝি? এক্সপেন্স ডেফার করেছি, তার মানে প্রিপেইড এক্সপেন্স, খরচ, টাকা পে করেছি, সার্ভিস পাইনি, তাহলে এটা অ্যাসেট। এক্সপেন্স যদি অ্যাক্রুড হয়, তার মানে খরচ বাকি আছে, তার মানে এখনো পে করিনি, তাহলে এটা লায়াবিলিটি। এক্সপেন্স ডেফার্ড হচ্ছে অ্যাসেট, এক্সপেন্স অ্যাক্রুড হচ্ছে লায়াবিলিটি। রেভিনিউ আনআর্ন, এখনো পাইনি, সরি সার্ভিস দেইনি, টাকা পেয়েছি সার্ভিস দেইনি, এটা লায়াবিলিটি। অ্যাক্রুড রেভিনিউ, টাকা পেয়েছি সার্ভিস দেইনি, সরি টাকা পাইনি সার্ভিস দিয়েছি,
এটা অ্যাসেট। এই চারটা জিনিস বুঝি কিনা সবাই, কারো বুঝতে বাকি আছে, অসুবিধা আছে কিনা আরেকবার দেখি। স্যার অ্যাক্রুড রেভিনিউসটা একবার। আচ্ছা একবার করে আরেকবার। এক্সপেন্স অ্যাডভান্স, এক্সপেন্স অ্যাডভান্স করেছি, তার মানে কি সার্ভিস এখনো পাই নাই বা টাকাটা দিয়ে রেখেছি, এটাকে কি খরচ বলবো না অগ্রিম প্রদত্ত খরচ বলবো? অগ্রিম প্রদত্ত খরচ। এটা প্রিপেইড এক্সপেন্স, এটাকে এক্সপেন্স বলবো না, এটাকে অ্যাসেট বলবো। সবাই বুঝি কিনা? এক্সপেন্স যদি অ্যাডভান্স হয় তাহলে সেটা অ্যাসেট, সেটা এক্সপেন্স না। এক্সপেন্স অ্যাক্রুড, খরচ বাকি আছে এখনো পে করতে পারিনি, তাহলে এটা লায়াবিলিটি। যেমন স্যালারি অ্যাক্রুড, স্যালারি বাকি আছে, তাহলে এটা লায়াবিলিটি। এক্সপেন্স অ্যাডভান্স হচ্ছে অ্যাসেট, এক্সপেন্স অ্যাক্রুড হচ্ছে লায়াবিলিটি। বুঝি সবাই? জি স্যার। ওকে। আনআর্ন রেভিনিউ, যে রেভিনিউ এখনো আর্নড হয়নি, টাকা পেয়েছি সার্ভিস দেইনি, তাহলে কি বিক্রি হয়েছে? টাকা পেয়েছি বাট সার্ভিস বা গুডস এখনো দেই নাই, বিক্রি করি নাই, তাহলে কি বিক্রি হয়েছে? না জি স্যার। স্যার, কারণ টাকা পেয়েছি তো। টাকা পেলেই বিক্রি হয় না, টাকা পেলেই বিক্রি হয় না, বিক্রি হতে হবে, গুডস এর মালিকানা যেতে হবে, বিক্রি হয়নি, তাহলে এটাকে রেভিনিউ বলবো না, এটাকে বলবো আনআর্ন রেভিনিউ। আরেকটা রেভিনিউ হচ্ছে অ্যাক্রুড রেভিনিউ, টাকা পাইনি বাট গুডস বিক্রি করে দিয়েছি, স্যার এটা তো তাহলে বাকি। সরি স্যার এটা তো তাহলে বাকিতে বিক্রয়। বাকিতে বিক্রি, অ্যাকাউন্টস রিসিপ্ট, অ্যাকাউন্টস রিসিপ্ট। আমরা এই চারটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, একটু দেখি। এটার কথা মনে আছে? এটা কিন্তু বারবার আসবে। এটা কোত্থেকে এসছে? ক্যাশের ব্যালেন্স 15,200, অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এর ব্যালেন্স 2500, কোত্থেকে এসছে? 2500 টাকার গুডস আমরা কিনেছিলাম, 2500 টাকার সাপ্লাইজ আমরা কিনেছিলাম, আমাদের হাতে আছে 2500। প্রিপেইড ইন্স্যুরেন্সের 600 টাকা আমরা খরচ করেছিলাম, এটা অ্যাসেট, মনে আছে এটা? আচ্ছা এখন আমরা কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি আসবো। প্রথম ডেফারেন্স, প্রিপেইডটাতে আসি। একটা এক্সাম্পল, সাপ্লাইজ, ফার্স্ট প্যারাগ্রাফ, এইটুকু সবাই পড়ে দেখি, এইটুকু সবাই পড়ে দেখি। বুঝেছি সবাই? হ্যালো, শুনতে পাচ্ছি? জি স্যার। আমরা 2500 টাকার অ্যাডভার্টাইজিং এর জন্য কিছু সাপ্লাইজ কিনেছিলাম,
একটা অক্টোবর 31st তার ট্রায়াল ব্যালেন্স, সেখানে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ 2500 টাকা আছে। তার মানে 2500 টাকা লেজারে আছে, লেজারের থেকে জার্নালে আছে, এবং সেখান থেকেই তো এটা এসছে। তাহলে 2500 টাকার সাপ্লাইজ আমাদের হাতে আছে। আমাদের অ্যাকাউন্টেন্ট সাহেব করলেন কি, স্টোরে গেলেন। An inventory count at the close of business on October 31st reveals that $1,000 of supplies are still on hand. তিনি যে দেখতে পেলেন 2500 টাকার গুডস হাতে নাই, ওখানে আছে 1000 টাকার গুডস, বাকি 1500 টাকা কোথায়? এই লাইনটা বুঝি কিনা? জি স্যার, ইউজ করা হয়ে গিয়েছে। তার মানে বাকিটুকু আমরা ইউজ করে ফেলেছি। এটা কিন্তু একটু ঘুরিয়ে বলেছে। আমরা যে দেখলাম স্টোরে 1000 টাকার সাপ্লাইজ আছে, তাহলে বাকি 1500 টাকা কোথায়? খরচ হয়ে গেছে। অ্যাডভার্টাইজিং এর সাপ্লাইজ ম্যাটেরিয়াল 2500 টাকা থাকার কথা, কিন্তু এখন দেখছি 1000 টাকার আছে, তাহলে বাকি 1500 টাকা কোথায়? খরচ হয়ে গেছে। না বলে তো সরাসরি বলতে পারতো যে 1500 টাকা আমরা খরচ করেছি, তা বলেনি, বলছে 1000 টাকার সাপ্লাইজ হাতে আছে, তাহলে বাকি 1500 টাকা খরচ হয়ে গেছে। যদি খরচ হয়ে যায় তাহলে সেই পিরিয়ডের খরচ সেই পিরিয়ডে দেখাতে হবে না, এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল অনুযায়ী। জি স্যার। তাহলে অক্টোবরের 31 তারিখে আমাদের বলতে হবে একটা খরচ, নতুন একটা খরচের নাম বলতে হবে। সেই খরচটা হচ্ছে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 1500। এক্সপেন্স তো ডেবিট হয়, তাহলে একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে, অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 1500। ক্রেডিট কি? অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ আমার হাতে ছিল, অ্যাসেট ছিল 2500 টাকা, তাহলে অ্যাসেট যদি কমে যায় তাহলে অ্যাসেট কি বাড়ে, ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট হয় স্যার। ক্রেডিট হয়। তাহলে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ ক্রেডিট। তাহলে অ্যাসেট যদি কমে যায় তাহলে এন্ট্রি হবে এক্সপেন্স ডেবিট অ্যাসেট ক্রেডিট। এটা কি সবাই বুঝি কিনা আরেকবার বলবো? পঁচিশশো টাকার গুডস আমার হাতে থাকার কথা, তাহলে 2500 টাকা থাকলে গল্প শেষ হয়ে যেত, কিন্তু শেষ হয়নি। আমরা দেখলাম যে 1000 টাকার গুডস হাতে আছে। আচ্ছা আমাকে বলেন এবার, 8000 টাকার কিছু স্টেশনারি কিনেছিলাম, দেখলাম মাসের শেষে 3000 টাকার স্টেশনারি হাতে আছে, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি কি দেব? স্টেশনারি এক্সপেন্স ডেবিট 5000 টাকা, আর স্টেশনারি স্টেশনারি ক্রেডিট 5000। ভেরি গুড, ভেরি গুড। তাহলে প্রথম এন্ট্রি দিয়েছিলাম আমরা, স্টেশনারির জন্য কিনেছিলাম 8000 টাকা। প্রথম এন্ট্রি, অরিজিনাল এন্ট্রি দিয়েছিলাম স্টেশনারি ডেবিট বা স্টেশনারি সাপ্লাইজ ডেবিট 8000 টাকা, ক্যাশ ক্রেডিট 8000 টাকা। তাহলে এই 8000 টাকা থেকে 5000 টাকা খরচ করে ফেলেছি। খরচ যদি হয় তাহলে এই পিরিয়ডের খরচ এই পিরিয়ডে দেখাতে হবে। তাহলে এই পিরিয়ডের খরচ দেখাতে গেলে পরে বললাম স্টেশনারি এক্সপেন্স ডেবিট 5000। স্টেশনারি তো 8000 নাই, কমে গেছে, তাহলে অ্যাসেটও কমে গেল, স্টেশনারি সাপ্লাইজ ক্রেডিট 5000। তার মানে যেটুকু কমবে সেটুকু ক্রেডিট হবে। আস্তে আস্তে আমরা দেখি। এরপরে ইন্স্যুরেন্স, এই প্যারাগ্রাফটা পড়ে দেখি।
বুঝতে পারছি। Pioneer Advertising Agency paid $600 for a 1-year fire insurance policy. এইটুকু সবার জানা আছে? শুনতে পাচ্ছি সবাই? জি স্যার। অক্টোবরের 4 তারিখে আমরা ইন্স্যুরেন্সের জন্য 1 বছরের 600 টাকা পে করেছিলাম। কি জার্নাল এন্ট্রি দিয়েছিলাম সেই সময়টাতে? প্রিপেইড অ্যাডভার্টাইজিং প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট 600, ক্যাশ ক্রেডিট 600। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্সের ব্যালেন্স ছিল 600 টাকা। এটা অক্টোবরের 4 তারিখে। এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল অনুযায়ী প্রতি মাসের খরচ প্রতি মাসে দেখাতে হবে। তাহলে অক্টোবর মাসে ইন্স্যুরেন্সের খরচ আছে, নভেম্বরে আছে, ডিসেম্বরে আছে, জানুয়ারিতে আছে, এইভাবে 12 মাস ধরে ইন্স্যুরেন্সের খরচ হবে। আমাদের এটা 1 মাসের একটা হিসাব। তাহলে 1 মাসে কত? 1 বছরে যদি 600 টাকা হয়, 1 মাসে কত? 50 স্যার 50। তাহলে 50 টাকা এই মাসের খরচ হিসেবে দেখাতে হবে। এটা বুঝি কিনা? প্রতি মাসের খরচ প্রতি মাসে দেখাতে হবে। আমরা এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল অনুযায়ী জানলাম যে পিরিয়ডের খরচ সেটাকে সেই পিরিয়ডে দেখাতে হবে, আমরা পে করি বা না করি। প্রিপেইড ইন্স্যুরেন্স 600 টাকা। তাহলে এখানে এটা তো অ্যাসেট, তাহলে এটাকে এক্সপেন্স বানাতে হবে। তাহলে এক্সপেন্স কিভাবে বানাবো? এই মাসে খরচ হয়েছে 50 টাকা, 600 টাকা ডিভাইডেড বাই 12। ইন্স্যুরেন্স এক্সপেন্স 600 ডিভাইডেড বাই 12, তাহলে 50 টাকা করে প্রতি মাসে। তাহলে এন্ট্রি হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এক্সপেন্স ডেবিট, অ্যাসেট ক্রেডিট, ক্যাশ কিন্তু না, কারণ ক্যাশ তো আগেই খরচ করেছি। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 600 টাকা তো আগেই করে রেখেছিলাম। তাহলে সেই প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেট আস্তে আস্তে কমে যাবে। অ্যাসেট যদি কমে যায় তাহলে ক্রেডিট হবে। এন্ট্রি হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। নাম্বার 3, ডেপ্রিসিয়েশন। যারা বিজনেসের বাইরে থেকে এসেছি তাদের জন্য টার্মটা নতুন। আমরা অ্যাকাউন্টিং এ এই টার্মটা অনেক ব্যবহার করে থাকি। প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলে একটা ক্যাটাগরি আছে আমাদের অ্যাসেটের, যেগুলোকে আমরা ফিক্সড অ্যাসেট বলি, স্থায়ী সম্পত্তি। বিল্ডিং, মেশিন, ইকুইপমেন্ট, ফার্নিচার, এগুলো, এই সমস্ত অ্যাসেট গুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে তার একটা ন্যাচারাল ওয়্যার এন্ড টিয়ার আছে, একটা ব্যবহারজনিত ক্ষতি খরচ এগুলো আছে। এই ক্ষতি খরচটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন, বাংলায় অবচয়। অবচয় এক ধরনের খরচ। তাহলে প্রতি মাসে এটা খরচটাকে দেখাতে হয়। তাহলে প্রতি মাসে বা কোয়ার্টারে বা বছরে দেখাতে হয়। যেহেতু হিসাবটা এক মাসে, তাহলে আমরা 1 মাস অনুযায়ী এটাকে দেখাচ্ছি। ডেপ্রিসিয়েশন, আমরা 480 টাকা দিয়ে একটা মেশিন কিনেছি। এই মেশিনটা 1 বছর, 10 বছর বা 8 বছর বা 5 বছর যেভাবেই ব্যবহার করি, বলছে প্রতি মাসে আমরা 40 টাকা করে ডেপ্রিসিয়েশন দেখাবো। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হলে পরে এক্সপেন্সটাকে ডেবিট করতে হবে। যে কোনো এক্সপেন্স ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। এখন এর ক্রেডিটটা কি? ক্রেডিট হচ্ছে নতুন একটা টার্ম, সেটাকে বলছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। একটু লিখে ড্যাশ দিয়ে লিখে রাখি, কন্ট্রা ডেবিট হয় তাহলে কন্ট্রা অ্যাসেট কি হবে? ক্রেডিট হবে। সেই জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করা হচ্ছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে অনেক বছরের ডেপ্রিসিয়েশন মিলে, আমরা প্রতি বছরের ডেপ্রিসিয়েশন গুলো মিলে আমরা একটা ফান্ড তৈরি করব, যে ফান্ডটাকে বলবো আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আমরা আসবো আবার একটা একটা করে আবার আসবো, অসুবিধা নেই। যে প্রাইসে আমরা অ্যাসেটটা কিনি সেটাকে বলি পারচেজ প্রাইস অর কস্ট প্রাইস। খাতায় লিখে রাখি, যে প্রাইসে অ্যাসেটটা কিনি সেটাকে বলি পারচেজ প্রাইস অর কস্ট প্রাইস। এখন মার্কেটে যে প্রাইস এক্সিস্ট করে সেটাকে বলে মার্কেট প্রাইস অর মার্কেট ভ্যালু। কস্ট প্রাইস থেকে যদি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেই
কস্ট প্রাইস থেকে যদি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেই, অফিস ইকুইপমেন্ট 5,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 40 টাকা, 4,960 এটাকে বলবে বুক ভ্যালু অর ক্যারিং ভ্যালু। কেউ যদি জিজ্ঞেস করে বুক ভ্যালু কি, বুক ভ্যালু হচ্ছে কস্ট প্রাইস মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অর ক্যারিং ভ্যালু, এটাকে বুক ভ্যালু বলে বা ক্যারিং ভ্যালু বলে। তাহলে আমরা এইটুকু পরে জানার দরকার নেই, আমাদের শুধু জানার দরকার accumulated depreciation office equipment is a contra asset account, এটাকে বলে contra asset, asset এর রিভার্স, তার মানে ক্রেডিট দিকে বসবে। এন্ট্রি হচ্ছে depreciation expense debit, accumulated depreciation credit। আমি আবার আসব, তাহলে এইটুকু একটু মনে রাখতে হবে সবার। পেজ নাম্বার 104, যদি প্রিপেইড এক্সপেন্স হয় তার জন্য মাসের শেষে সেটা ইন্স্যুরেন্স হতে পারে, সেটা সাপ্লাইজ হতে পারে, সেটা অ্যাডভার্টাইজিং হতে পারে, রেন্ট হতে পারে, ডেপ্রিসিয়েশন হতে পারে, তার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে এক্সপেন্স ডেবিট অ্যাসেট ক্রেডিট। সাপ্লাইজের বেলায় মনে আছে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট করেছি। প্রিপেইড ইন্স্যুরেন্সের বেলায় ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। ডেপ্রিসিয়েশনের বেলায় depreciation expense debit, accumulated depreciation credit। সব সময় অ্যাসেট ক্রেডিট হবে, এক্সপেন্স ডেবিট হবে, অ্যাডজাস্টিং এন্ট্রি, এটা যেন মাথায় থাকে। নাম্বার 2, আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউ হচ্ছে সেই রেভিনিউ যে রেভিনিউ আমরা এখনো আর্ন করতে পারিনি, তার মানে এটা হচ্ছে লায়াবিলিটি। কিভাবে এটা একটু করে দেখি। আমরা 1200 টাকার গুডস বিক্রি করেছি, 1200 টাকাই পেয়েছি, বলেন এটা জার্নাল এন্ট্রি, বলেন কি হবে? শুনতে পাচ্ছি? ডেবিট আর সেল ক্রেডিট। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, রাইট? জি স্যার। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, সেল মানে সেল রেভিনিউ ক্রেডিট 1200 টাকা, সবাই বুঝি তো? ক্যাশ ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট 1200, বুঝি সবাই? জি স্যার। ওকে, আমরা 1200 টাকা পেয়েছি বাট সার্ভিস দেই নাই বা গুডস বিক্রি করি নাই, এন্ট্রি কি? এটা কি সেল? না, লায়াবিলিটি স্যার। লায়াবিলিটি। কোন ধরনের লায়াবিলিটি, নাম কি? স্যার আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউ, এটা আনআর্নড রেভিনিউ। তাহলে ক্যাশ ডেবিট 1200, আনআর্নড রেভিনিউ ক্রেডিট 1200। আগেরটাই বলেছিলাম ক্যাশ ডেবিট 1200, রেভিনিউ ক্রেডিট 1200 যদি বিক্রি হয়ে থাকে। যদি বিক্রি না হয় তাহলে ক্যাশ ডেবিট 1200, আনআর্নড রেভিনিউ ক্রেডিট 1200। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই 1200 টাকা থেকে 400 টাকা সার্ভিস দিয়ে দিলাম, তাহলে 400 টাকার যদি সার্ভিস দিয়ে দেই তাহলে 400 টাকা রেভিনিউ হলো। মনে আছে সেল হলে পরেই তো রেভিনিউ হয়। জি স্যার, তখন আনআর্নড রেভিনিউ 800 টাকা হবে। তা আনআর্নড রেভিনিউ তাহলে কমে যাবে। আনআর্নড রেভিনিউ আগে ক্রেডিট ছিল, তাহলে এখন আনআর্নড রেভিনিউ ডেবিট হবে। আর রেভিনিউ নতুন করে বিক্রি হলো, বিক্রি হলে পরে ক্রেডিট হবে। তাহলে এন্ট্রি হবে আনআর্নড রেভিনিউ ডেবিট, রেভিনিউ ক্রেডিট 400 টাকা। এখন আনআর্নড রেভিনিউর ব্যালেন্স কত? আগে ছিল 1200, এখন ডেবিট 400, তাহলে ব্যালেন্স হলো 800। সার্ভিস রেভিনিউ হয়ে গেল 400 টাকা। বুঝেছি? স্যার এটা কি মাইনাস করছি স্যার? কোত্থেকে? স্যার যে নিচে সেলস রেভিনিউ 10,000 দেওয়া এন্ড দেন এটা দেখার দরকার নাই এখন, এটা এখন দেখবো না আমরা, এটা পরের আচ্ছা, ক্লাসে। এটা এখন দরকার নেই, আমরা শুধু জার্নাল এন্ট্রি দেখি, ওটা লেজার পোস্টিং।
ওটা এখন দেখার দরকার না, এখন শুধু জার্নালটা দেখ, এই জার্নালটা। আচ্ছা স্যার। ওকে, তাহলে এটার জন্য আনআর্ন রেভিনিউর জন্য এন্ট্রি হচ্ছে লায়াবিলিটি ডেবিট, রেভিনিউ ক্রেডিট। লায়াবিলিটি ডেবিট, আনআর্ন রেভিনিউ ডেবিট হবে, রেভিনিউ ক্রেডিট হবে। আচ্ছা, এবার একটা এক্সারসাইজ দেখি আমরা। এই এক্সারসাইজটা একটু ভালো করে পড়ে নিই সবাই। ডু ইট, সবাই একটু পড়ি। Okay. The ledger of Hammond Incorporation on March 31st, 2010 includes the following selected account before adjusting entries. Prepaid insurance 3,600, office supplies 2,800, office equipment 25,000, debit trial balance, debit balance. এটা একটা trial balance এর part. Accumulated depreciation trial balance এর credit দিকে 5,000, unearned revenue trial balance এর credit দিকে 9,200. এটা ট্রায়াল ব্যালেন্সের একটা পার্ট। কিছু অ্যাসেট, কিছু লায়াবিলিটি দেওয়া আছে, সবাই বুঝি কিনা এগুলো? জি স্যার। ওকে, and analysis of the account show the following. অ্যানালিসিস করে কিছু সমস্যা দেখা গেল। নাম্বার 1, ইন্স্যুরেন্স এক্সপায়ার্স at the rate of $100 per month. আমাদের প্রিপেইড ইন্স্যুরেন্সে দেওয়া আছে 3600 টাকা। তার মানে কি, অগ্রিম প্রদত্ত ইন্স্যুরেন্স অ্যাসেট হিসেবে আমরা 3600 টাকা রেখেছি, কিন্তু 100 টাকা করে প্রতি মাসে ইন্স্যুরেন্সে খরচ হবে। তাহলে প্রতি মাসে যদি খরচ হয়, তাহলে তার জন্য খরচের জার্নাল এন্ট্রি দেওয়া উচিত। জি স্যার। তাহলে মার্চের 31 তারিখে আমাদের একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া উচিত, জার্নাল এন্ট্রি, যে জার্নাল এন্ট্রিতে খরচ ডেবিট এবং প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেট ক্রেডিট। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 100 টাকা হওয়া উচিত। সবাই রাজি কিনা? জি স্যার। জি স্যার। তাহলে মাসের শেষে অ্যাডজাস্টিং এন্ট্রি এটা যদি না দেই, তাহলে ইনকাম স্টেটমেন্টটা ভুল হবে। আমরা এন্ট্রি দেবো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 100 টাকা। এটা কি সবাই বুঝতে পেরেছি নাম্বার 1টা? জি স্যার। আরেকবার বলবো? আরেকবার বলুন। আচ্ছা, আরেকবার বলি। প্রিপেইড ইন্স্যুরেন্সে রাখা আছে 3600 টাকা, তাহলে অ্যাসেট হিসেবে 3600 টাকা থাকার কথা, রাইট? জি স্যার। প্রতি মাসে যদি 100 টাকা করে ইন্স্যুরেন্সে খরচ হয়, তাহলে সেই খরচটাকে খরচ দেখানো উচিত না? জার্নালে রেকর্ড করা উচিত না খরচ? জি স্যার। তাহলে খরচ যদি রেকর্ড করতে চাই, তাহলে খরচের রেকর্ডিং বলছি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 100 টাকা। এক্সপেন্স তো ডেবিট হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 100, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 100। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 100, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 100। তাহলে প্রিপেইড এর অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে এক্সপেন্স ডেবিট, আর প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে অ্যাসেট ক্রেডিট। মনে আছে? এটা বলেছিলাম। জি স্যার, 104 নম্বর পেজ। 104 নাম্বার পেজ। এক্সপেন্স ডেবিট, অ্যাসেট ক্রেডিট, অ্যাডজাস্টিং এন্ট্রি। নেক্সট, নাম্বার 2, সাপ্লাইজ অন হ্যান্ড টোটাল 800। সাপ্লাইজ আছে কত? 2800 থাকার কথা, কিন্তু এখন দেখছি 800 টাকা আছে। তাহলে 2000 টাকা কোথায় গেল? ইউজ করে ফেলেছি। ইউজ করে ফেলেছি। ইউজ করলে তাহলে খরচ বলতে হবে। তাহলে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 2000, এক্সপেন্স হলে তো ডেবিট হবে।
সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 2000, আর অফিস সাপ্লাইজ 2800 ডেবিট ছিল, তাহলে অফিস সাপ্লাইজ অ্যাসেট কমে যাবে না বাড়বে? কমে যাবে। কমে যাবে। কমে যাবে, তাহলে অফিস সাপ্লাইজ ক্রেডিট। অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 2000, ক্রেডিট অফিস সাপ্লাইজ 2000। অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 2000, অফিস সাপ্লাইজ ক্রেডিট 2000। যেটুকু খরচ হবে সেই খরচটুকুর এন্ট্রি দিতে হবে, যেটা আছে সেটা কোনো ব্যাপার না, সেটার ব্যালেন্স এমনি এমনি অটোমেটিক্যালি বের হবে। এখন অফিস সাপ্লাইজের একটা লেজার অ্যাকাউন্ট করলে পরে 800 টাকার ব্যালেন্স বের হবে। এন্ট্রিটা বুঝতে পেরেছি সবাই? জি স্যার। Okay, number 3. The office equipment depreciates $200 a month. অফিস ইকুইপমেন্ট প্রতি মাসে $200 করে ডেপ্রিসিয়েট করবে। Depreciation expense debit, accumulated depreciation credit 200. Journal entry. Depreciation এর journal entry. Depreciation expense debit, accumulated depreciation credit. আজকে প্রথম দিন হয়তো একটু মনে হচ্ছে, আমরা নেক্সট ক্লাসেও এটা কন্টিনিউ করব, কাজে কোনো অসুবিধা নাই। আজকে স্যার। দেখেন। জি, স্যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি খালি অফিস ইকুইপমেন্টের জন্য? যে কোনো ক্ষেত্রে হতে পারে, বিল্ডিং, মেশিন, ফার্নিচার, যে কোনো ক্ষেত্রে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হতে পারে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ডেপ্রিসিয়েশন রাখবো। যেমন 10 বছরের জন্য মেশিন কিনেছি, তাহলে 10 বছরে টাকাটা যে ফান্ডে জমা করব সেটাই হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। বিল্ডিং এর জন্য হতে পারে, কম্পিউটারের জন্য হতে পারে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ইকুইপমেন্ট তার জন্য হতে পারে, যে কোনো কিছুর জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হতে পারে, আলাদা আলাদা করে। এখানে ড্যাশ দিয়ে অফিস ইকুইপমেন্ট লেখার অর্থ হচ্ছে এটা শুধুমাত্র অফিস ইকুইপমেন্টের জন্য, সেই জন্য এটা বোঝার জন্য। আচ্ছা স্যার। ওকে, নেক্সট। আনআর্ন রেভিনিউর ব্যালেন্স কত? 9200, রাইট? জি স্যার। এটা কোত্থেকে আসলো, কেন আসলো আনআর্ন রেভিনিউ 9200? লেজার থেকে এসছে। লেজার কোত্থেকে এসছে? জার্নাল। জার্নাল। তাহলে জার্নালটা সেই সময় কি লিখেছিলাম আনআর্ন রেভিনিউর জন্য? অরিজিনাল এন্ট্রিটা কি ছিল? 9200 আনআর্ন দেখা যাচ্ছে আজকে আমার ট্রায়াল ব্যালেন্সে 9200। কেন? কারণটা কি? এটা লেজার থেকে এসছে। লেজারটা এসছে কোত্থেকে? জার্নাল থেকে। জার্নাল কোত্থেকে এসছে? জার্নাল এসছে ট্রানজেকশন থেকে। তাহলে ট্রানজেকশনটা কি ছিল? ট্রানজেকশন ছিল মানি রিসিভড 9200 but goods not yet rendered, but service not yet rendered. গুডস এখনো বিক্রি করি নাই, সার্ভিস এখনো বিক্রি করি নাই, টাকা রিসিভ করেছি অ্যাডভান্স। তাহলে এন্ট্রি দিয়েছি ক্যাশ ডেবিট 9200, আনআর্ন রেভিনিউ ক্রেডিট 9200, রাইট কিনা? স্যার একটু আবার বললে ভালো হয়। যখন টাকা পেয়েছি 9200, সার্ভিস দেই নাই, তখন এন্ট্রি দিয়েছি বইতে। কি এন্ট্রি দিয়েছি? ক্যাশ 9200 ডেবিট আর আনআর্ন রেভিনিউ ক্রেডিট ক্যাশ, 9000। রাইট, ক্যাশ ডেবিট 9200, কারণ ক্যাশ পেয়েছি 9200, এটা অ্যাসেট। আনআর্ন রেভিনিউ লায়াবিলিটি, টাকা পেয়েছি বাট সার্ভিস দেইনি, এটা তো রেভিনিউ হয় নাই, তাহলে আনআর্ন রেভিনিউ ক্রেডিট 9200, এটা অরিজিনাল এন্ট্রি এই অবস্থায় আছে। তাহলে এটাকে যখন লেজারে পোস্টিং দিয়েছি, আনআর্ন রেভিনিউর লেজার অ্যাকাউন্টে ক্রেডিট করেছি 9200। জি স্যার। আনআর্ন রেভিনিউ লেজারের একটা ব্যালেন্স বের হয়েছে 9200, সেই 9200 ব্যালেন্সই তো ট্রায়াল ব্যালেন্সে এসছে 9200 হিসেবে, রাইট? জি স্যার। তাহলে গল্প এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে নাম্বার 4, 1/2 of the unearned revenue was earned in March. মার্চ মাসের 31 তারিখে বা যে কোনো এক সময় আমরা অর্ধেক সার্ভিস বা গুডস বিক্রি করে ফেলেছি, দিয়ে ফেলেছি। তাহলে 9200 অর্ধেক কত?
4,600। 4,600। তাহলে 4,600 আর্ন রেভিনিউ কমে যাবে। জি স্যার। লাইবিলিটি কমে যাবে। লাইবিলিটি যদি ক্রেডিট থাকে তাহলে লাইবিলিটি এখন আর্ন রেভিনিউ ডেবিট হবে 4,600। জি স্যার। আর রেভিনিউ যেহেতু সার্ভিস দিয়ে দিয়েছি, গুডস বিক্রি করেছি, তাহলে রেভিনিউ হয়ে গেছে 4,600। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এখন সেলস রেভিনিউ হবে। হ্যাঁ, তাহলে এখন এন্ট্রি দেব আনআর্ন রেভিনিউ ডেবিট, রেভিনিউ ক্রেডিট 4,600। এগুলো মাসের শেষে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। এগুলো অ্যাসেটের বেলা, মানে ডেফারেলস এর বেলায়। এখন অ্যাক্রুয়ালস এর বেলায় কি হবে? অ্যাক্রুড রেভিনিউ। অ্যাক্রুড রেভিনিউ কোনটা? যে রেভিনিউটা অ্যাক্রুড আছে, তার মানে টাকা পাইনি। খুব সহজ হিসাব, গুডস বিক্রি করেছি কিন্তু টাকা পাইনি, টাকা পাবো। তাহলে কি অ্যাকাউন্টস রিসিভেবল? জি জি স্যার। স্যার। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ বা সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, স্যার এই অ্যাডজাস্টমেন্টস গুলো কি জার্নালের পর ট্রায়াল ব্যালেন্সের পর করতে হয়? হ্যাঁ, প্রথম একটা জার্নাল হবে, একটা লেজার হবে, একটা ট্রায়াল ব্যালেন্স হবে। আমি তৈরি করলাম। যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, আমরা ইনকাম স্টেটমেন্ট, ইকুইটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট তৈরি করব, তখন দেখব কিছু কিছু আইটেম আনঅ্যাডজাস্টেড রয়ে গেছে। যেমন ইন্স্যুরেন্সের 1 মাসের খরচ দেই নাই, তাহলে এখন ইনকাম স্টেটমেন্টে যদি ইন্স্যুরেন্স এক্সপেন্স না দেখাই, তাহলে ইনকাম 100 টাকা বেশি হবে না? জি স্যার। তাহলে এগুলো রেকর্ড করতে হবে। এগুলো কোথায় রেকর্ড করব? জার্নালে রেকর্ড করব। জার্নালে রেকর্ড করার মানে হচ্ছে জার্নাল থেকে আবার লেজারে নেব, লেজার থেকে আবার ট্রায়াল ব্যালেন্স করব নতুন। সেটা দেখবো আমরা, আস্তে আস্তে দেখবো। আগে জার্নাল গুলো দেখে নিই। মাসের শেষে নতুন করে এন্ট্রি দিতে হচ্ছে। যে এন্ট্রি গুলোকে বলছি আনঅ্যাডজাস্টেড, সেগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে। এইটুকু আগে বুঝি, তারপরে আসছি পরেরটুকু। তাহলে এন্ট্রি হচ্ছে অ্যাসেট ডেবিট, রেভিনিউ ক্রেডিট। অ্যাসেট মানে রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, এক্সপেন্স যদি অ্যাক্রুড থাকে, আচ্ছা এটা দুটো সিচুয়েশন বলি। স্যালারি আজকে মাসের শেষ তারিখ, স্যালারি পে করে দিলাম 5,000 টাকা, এন্ট্রি কি? স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আজকে মাসের শেষ তারিখ, স্যালারি দিতে পারি নাই, জানা এন্ট্রি কি দেব না দেব না? দেব না। যে মাসের খরচ সে মাসে দেখাতে বললাম, যে মাসের খরচ এই মাসের বেতন, তাহলে এই মাসের স্যালারি এই মাসে দেখাতে হবে না? এই মাসে যদি না দেখাই তাহলে এই মাসের ইনকাম স্টেটমেন্টে স্যালারি দেখাবো না, এক্সপেন্স দেখাবো না, তাহলে ইনকাম বেশি দেখাবো। এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল অনুযায়ী যে মাসের খরচ সেটা বাকি থাকলেও সে মাসেই দেখাতে হবে। তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, এই মাসের খরচ এই মাসে দেখালাম। যদি ক্যাশে পে করি তাহলে ক্যাশ ক্রেডিট, যদি ক্যাশে পে না করি, যদি তাহলে লাইবিলিটি তৈরি হবে। তাহলে বলবো স্যালারিজ পেয়েবল ক্রেডিট। Salaries expense debit, salaries payable credit. Salaries expense debit, salaries payable credit. আচ্ছা, আরেকটু এটা একটু কঠিন, একটু ভালো করে পড়ে নেই। আমরা কিছু গুডস কিনেছি 5,000 টাকা, 3 মাসের একটা নোট দিয়েছি অক্টোবরের 1 তারিখে। 3 মাসের জন্য নোটটা, তাকে 12% ইন্টারেস্ট দিতে হবে। পরে টাকা দিলে তো এক্সেস পে করতে হবে, এটা তো জানি আমরা, তাই না? আচ্ছা, পার্সেন্টেজ মানে হচ্ছে বছর, 12% মানে হচ্ছে 100 টাকায়
এক বছরে আমাকে 12 টাকা ইন্টারেস্ট পে করতে হবে। তাহলে এই নোটের জন্য 3 মাসে আমাকে কত পে করতে হবে? 5,000 টাকা 12%। 5,000 টাকা 12% কত? স্যার 600। 600 টাকা। ক্যালকুলেটর লাগবে? ক্যালকুলেটর লাগবে? না স্যার। 500 টাকা 10% হচ্ছে 5,000 টাকা 10% হচ্ছে 500, আর 2% হচ্ছে 100, তাহলে 600। যদি বলি 5,000 টাকা 3% কত? 10% 500, 1% 50, 3% 150। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। মুখে মুখে করতে হবে। ওকে, 5,000 টাকার তাহলে 12% হচ্ছে 600 টাকা এক বছরে। তাহলে এক বছরে যদি হয় তাহলে এক মাসে কত? আমার হিসাবটা কত দিন? শুধুমাত্র অক্টোবর মাসের না, এক মাসে 50 টাকা স্যার। 50 টাকা। তাহলে 50 টাকা অক্টোবর মাসে দিতে হবে, নভেম্বর মাসে 50 টাকা দিতে হবে, ডিসেম্বর মাসে 50 টাকা দিতে হবে। তাহলে এক্সপেন্স, এটাকে বলি ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স অক্টোবর মাসে 50 টাকা। তাহলে অক্টোবর মাসে যদি ইন্টারেস্ট এক্সপেন্স 50 টাকা না দেখায়, তাহলে অক্টোবর মাসে খরচ 50 টাকা কম দেখালাম, দেখানো উচিত 50 টাকা। তাহলে যে মাসের খরচ সে মাসে দেখাতে হবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স 50 টাকা। টাকাটা কি পে করেছি অক্টোবরে, না একবারে ডিসেম্বরের পরে পে করবো? ডিসেম্বরের পরে একসাথে পে করবো। ডিসেম্বরের পরে pay করবো। তাহলে এখন ক্যাশ না, তাহলে ইন্টারেস্ট পেয়েবল, একটা লায়াবিলিটি তৈরি করছি। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 50 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো সব সামারি ফর্মে দেওয়া আছে, পেজ নাম্বার 112। লিখে রাখি, জার্নাল এন্ট্রি যেগুলো দেখলাম এই সবগুলো জার্নাল এন্ট্রি সামারি ফর্মে দেওয়া আছে 112 নাম্বার পেজ। দেখেন, অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 1500, অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ ক্রেডিট 1500, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 1500, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 50। এইগুলো সবগুলো যেগুলো জার্নাল এন্ট্রি দিলাম সেই জার্নালগুলো সামারি ফর্ম দেওয়া আছে এই জায়গাটা। এখন এই জার্নালগুলো আগে তো আমরা লেজার করেছিলাম, তাহলে জার্নাল এন্ট্রি করলে পরে তার হিসাব ঠিক হয়ে যায় না। পুরনো লেজারের উপরে আবার নতুন করে এই এন্ট্রি গুলো পাস করতে হবে। দেখেন, পুরনো লেজারের উপরে নতুন করে আবার লেজারে ট্রান্সফার করছি। লেজার ট্রান্সফার করাতে লেজারের ব্যালেন্স গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সব ব্যালেন্স গুলো চেঞ্জ হয়ে গেছে। আগে ক্যাশের কোনো ট্রানজেকশন নাই, সেজন্য ক্যাশ ঠিকই আছে। রিসিভেবল নতুন একটা অ্যাকাউন্ট এসছে, ইন্টারেস্ট পেয়েবল একটা নতুন অ্যাকাউন্ট এসছে, ক্যাপিটালের কোনো চেঞ্জ নাই, ড্রয়িংস উঠে গেছে। সার্ভিস রেভিনিউ 10,000 ছিল আগে, এখন 400 টাকা বেড়েছে, আবার 200 টাকা বেড়েছে, মোট 10,600 টাকা হয়েছে। এভাবে চেঞ্জ হয়ে যাবে লেজার অ্যাকাউন্ট গুলো। তাহলে জার্নাল যদি চেঞ্জ হয়, ট্রায়াল যদি লেজার চেঞ্জ হয়, এই লেজারের ব্যালেন্স গুলো নিয়ে নতুন করে আবার একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি হবে, যে ট্রায়াল ব্যালেন্সটাকে আমরা বলছি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আগের ট্রায়াল ব্যালেন্স কিন্তু নাই, আর আছে? আগেরটা আছে? না স্যার। না স্যার। আগেরটা নাই, তাই না? ট্রায়াল ব্যালেন্স চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এই পর্যন্ত আমাদের আগামী ক্লাসে সবার দেখে আসতে হবে। আচ্ছা, এটার একটা ডুইট আছে, ডুইটটা করে নেই আমরা। এটা ডুইটটা আগে করে নেই, তারপরে অন্য কথাবার্তা বলি। ডুইটটা সবাই পড়ি। Kelvin and Hobbes are new owners of microcomputer services. At the end of August 2010, their first month of ownership, Kelvin and Hobbes are trying to prepare monthly financial statements. They have the following information for the month. Number one, at August 31st, Kelvin and Hobbes owed employees $800 in salaries that the company will pay on September 1st. October 31st day,
এমপ্লয়ীদেরকে স্যালারি দেওয়া উচিত ছিল আজকে অক্টোবরের 31st, হিসাব শেষ হয়ে যাচ্ছে, সরি অগস্ট 31st, হিসাব শেষ হয়ে যাচ্ছে, আমার এমপ্লয়ীদের স্যালারি দেওয়া হয় নাই, তাহলে এটার অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট 800 আর স্যালারি পেয়েবল ক্রেডিট 800। ভেরি গুড। স্যালারিজ এক্সপেন্স ডেবিট 800, স্যালারিজ পেয়েবল ক্রেডিট 800, তো এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিয়ে নিতে হবে। নাম্বার 2, on August 1 Calvin and Hobbes borrowed 30,000 from a local bank. অগস্টের 1 তারিখে লোকাল ব্যাংক থেকে $30,000 বড় করেছি অন এ 15-year নোট, 15 বছরের একটা নোট দিয়ে, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 10%, তার মানে 3,000 টাকা, বছরে 3,000 টাকা আমাকে ইন্টারেস্ট দিতে হবে, ঠিক কিনা? জি স্যার। তাহলে আমার হিসাবটা যদি 1 মাসের হয়, শুধু অগস্ট মাসের হয়, তাহলে 3,000 ডিভাইডেড বাই 12, তার মানে 250 টাকা প্রতি মাসে ইন্টারেস্ট পে করা উচিত। জি স্যার। তাহলে 250 টাকার ইন্টারেস্ট আমি পে করি নাই। তাহলে অগস্টের 31 তারিখ, এগুলো কিন্তু 1 তারিখের ঘটনা, আমি মাসের শেষ তারিখ, অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয় মাসের শেষ তারিখ। অগস্টের 31 তারিখে আমি অ্যাডজাস্টিং এন্ট্রি দেবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 250, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 250, যেহেতু ইন্টারেস্ট পে করি নাই, বুঝি কিনা? নিচের ক্যালকুলেশনটা দেখি, $30,000 10% 1 বছরে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 1 মাসে 250 টাকা, তাহলে 250 টাকা ইন্টারেস্ট দিতে হবে আমাকে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 250, কিন্তু পে করি নাই, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 250। নাম্বার 3, সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড অগস্ট টোটাল $1,100 সার্ভিস রেভিনিউ রেকর্ড করি না, অ্যাকাউন্ট রেভিনিউ। জানছি বলি, গুডস বিক্রি করেছি, টাকা পাই নাই, রিসিভেবল সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, Service পাচ্ছি কেন বলি, গুড, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ 1100। এই দুটো ডুইট ভালো করে দেখবো, আর যে ইলাস্ট্রেশন গুলো আমরা দেখলাম সেই ইলাস্ট্রেশনটা এখানে সামারি ফর্মে দেওয়া আছে, সামারিটা দেখবো, মেলাবো ঠিক আছে কিনা। আর এই জার্নাল গুলো পুরনো লেজার, সেই মনে আছে 60-61 পেজের যে লেজার ছিল, ওই লেজারের উপরে বসালে পরে নতুন করে আবার লেজার অ্যাকাউন্ট গুলো তৈরি হলো, সেই লেজার থেকে নতুন ট্রায়াল ব্যালেন্স তৈরি হলো। এটা আমরা নেক্সট ক্লাসে আবার দেখবো, রিপিট করবো। তার আগে আমি দেখি এটা আজকে যেটা আমরা আলোচনা করলাম সেটা একটু প্রেজেন্ট করতে পারি কিনা। সবাই কি বুঝতে পারছি আমরা যা বলতে চাচ্ছি? মাইশা, একটু কঠিন জি, কঠিন স্যার। মনে হচ্ছে না? একটু অল্প- কঠিন মনে হচ্ছে? অল্প একটু কঠিন মনে হওয়া, অল্প কঠিন মনে হওয়া ভালো, আমরা বাকিটা বসে ঠিক করে নেব। নিখিল শাহরিয়ার, ফারদিন, বুঝতে পারছি? পারছি, তাই না? আচ্ছা, নিশাদ, বুঝতে পারছি? জি স্যার। ওকে, গুড। সঞ্জিদা, হ্যাঁ, নিখিল শাহরিয়ার, সঞ্জিদা তোমা, বুঝতে পারছি? জি স্যার, পারতেছি কিন্তু স্যার কঠিন লাগতেছে। কঠিন লাগছে, এরকমই মনে হয়। শফিউল মাহমুদ, বুঝতে পারছি। পার্থ? জি স্যার। সাজাদা, একটা শান্তু, কি স্যার? একটু কঠিন মনে হোক, একটু কঠিন মনে হোক, কোনো অসুবিধা নেই, একটু কঠিন মনে হোক, কঠিন মনে হওয়াটা ভালো, ঠিক আছে? জি সবাই কি দেখতে পাচ্ছি? আমি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি একটু। জি স্যার। সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে,
Chapter 3, adjusting the accounts. Accounts adjustment. Why adjustment? কেন দরকার? পেজ নাম্বার 99 এ বলা আছে। কেউ যদি জিজ্ঞেস করে অ্যাডজাস্টিং এন্ট্রি কেন দেই আমরা? বলবো যে রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল এবং এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল দুটো মেনে চলেছি, তার প্রমাণ হচ্ছে অ্যাডজাস্টিং। 99 বলা আছে, পড়বো ভালো করে। 97 এ দুটো প্রিন্সিপালের কথা বলা আছে, একটা হচ্ছে রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, একটা হচ্ছে এক্সপেন্স রিকগনিশন। রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল বলে টাকা পাই বা না পাই, যখন গুডস বিক্রি হবে তখন সেটাকে রেভিনিউ। আর এক্সপেন্স রিকগনিশন বলে টাকা পে করি বা না করি, যখন এক্সপেন্স ইনকার করবে শুড বি রেকর্ডেড অ্যাজ এন এক্সপেন্স। 9900 এর টাইপস অফ অ্যাডজাস্টিং এন্ট্রিজ দেওয়া আছে, দুই ধরনের বলা আছে, একটা হচ্ছে ডিফারেন্স বাই অ্যাডভান্স আর একটা হচ্ছে অ্যাক্রুয়ালস। ডিফারেল দুই ধরনের হয়, এক্সপেন্স ডেফার হয়, রেভিনিউ ডেফার হয়। এক্সপেন্স যদি ডেফার হয় তাহলে সেটা অ্যাসেট, এক্সপেন্স যদি অ্যাক্রুড হয় তাহলে সেটা লায়াবিলিটি। রেভিনিউ যদি ডেফার হয় তাহলে সেটা লায়াবিলিটি, রেভিনিউ যদি অ্যাক্রুড হয় তাহলে সেটা অ্যাসেট। পেজ নাম্বার 100 তে আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, প্রত্যেকের ভালো করে জানতে হবে। আমরা একটা একটা করে আসছি। নাম্বার ওয়ান ডিফারেন্স অ্যাডভান্স প্রিপেইড এক্সপেন্স। না বুঝলে বলবো কিন্তু। মানি পেইড, ঠিক কিনা? মানি পেইড, টাকা পে করেছি, বাট গুডস অর সার্ভিসেস নট রিসিভড। কথা ঠিক কিনা? জি স্যার। টাকা পে করেছি কিন্তু সার্ভিস বা গুডস এখনো রিসিভ করি নাই, তাহলে এটাকে কি আমরা এক্সপেন্স বলবো না অগ্রিম প্রদত্ত এক্সপেন্স বলবো? অগ্রিম প্রদত্ত এক্সপেন্স। অগ্রিম প্রদত্ত এক্সপেন্স যদি হয় তাহলে এটা এক্সপেন্স না, এটা অ্যাসেট। সবাই বুঝি? জি স্যার। জি স্যার। ফাইন। দুটো সিচুয়েশন, টাকা 500 পেইড ফর রেন্ট এক্সপেন্স, এটা কিন্তু আসলে এক্সপেন্স, এটা অগ্রিম প্রদত্ত এক্সপেন্স না। এটার জন্য জার্নাল এন্ট্রি হয় রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ঠিক আছে? নিচেরটা প্রিপেইড এক্সপেন্স যদি হয় তাহলে সেটা অ্যাডভান্স। যেমন টাকা পেইড 500 ফর 5 মান্থস রেন্ট, 5 মাসের রেন্ট দিয়েছি, তাহলে কি বলবো রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ? নো, তাহলে বলবো প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এইটুকু ভালো করে বুঝি, এক্সপেন্স আর প্রিপেইড এক্সপেন্স পার্থক্যটা কি?
ওকে, সবাই বুঝতে পেরেছি? জি স্যার। এক্সপেন্স যদি হয় তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। যদি প্রিপেইড এক্সপেন্স হয় তাহলে সেটা এক্সপেন্স না, সেটা অ্যাসেট। বলবো প্রিপেইড রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এক নির্দিষ্ট সময় পরে এই প্রিপেইড রেন্টটা এক্সপেন্স হয়ে যাবে, সেটা আমরা দেখব পরে। ওকে, বি, আনআর্নড রেভিনিউ। এটা কি, এটা কিনা? মানি রিসিভড ইন অ্যাডভান্স বাট গুডস অর সার্ভিসেস নট ইয়েট রেন্ডার্ড। টাকা পেয়েছি কিন্তু গুডস বা সার্ভিস এখনো বিক্রি করি নাই, এটি কি আনআর্নড রেভিনিউ? জি স্যার। ওকে, তাহলে এটাকে রেভিনিউ বলবো না, এটাকে বলবো আনআর্নড রেভিনিউ। তার মানে হচ্ছে এটা লায়াবিলিটি। এটা রেভিনিউ না, এটা লায়াবিলিটি। আগেরটা বুঝেছি? প্রিপেইড এক্সপেন্স, এক্সপেন্স না, অ্যাসেট। আনআর্নড রেভিনিউ, রেভিনিউ না, লায়াবিলিটি। ঠিক কিনা? বুঝতে পারছি? জি স্যার। ওকে, এক্সাম্পল, রেভিনিউ যদি হয় টাকা 500 রিসিভ ফর গুডসও বিক্রি করছি, টাকাও পাইছি, তাহলে তো রেভিনিউ। ক্যাশ ডেবিট, রেভিনিউ ক্রেডিট, ফাইন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এরকম হয় টাকা 500 রিসিভড ইন অ্যাডভান্স বাট গুডস নট সোল্ড, গুডস বিক্রি হয় নাই, তাহলে কি এটাকে রেভিনিউ বলবো? না স্যার, আনআর্নড রেভিনিউ। তাহলে ক্যাশ ডেবিট, আনআর্নড রেভিনিউ ক্রেডিট। ক্যাশ ডেবিট, আনআর্নড রেভিনিউ ক্রেডিট। পরে একটা সময়ে আনআর্নড রেভিনিউটা যদি আমি মনে করেন 500 টাকার সার্ভিস দিয়ে দেই, তাহলে এই আনআর্নড রেভিনিউ ডেবিট হয়ে যাবে, রেভিনিউ ক্রেডিট হয়ে যাবে, তাই না? একটা নির্দিষ্ট সময় পরে যে এটা কনভার্ট হয়ে যাবে, সেটা আসবো পরে। রিমেম্বার, ডেফারেন্স, অ্যাডভান্স যদি এক্সপেন্স হয় তাহলে সেটা অ্যাসেট, নট এক্সপেন্স। রেভিনিউ যদি অ্যাডভান্স হয় তাহলে সেটা লায়াবিলিটি, নট রেভিনিউ। ঠিক কিনা? জি স্যার। ওকে, এখন যেটা বলছি, প্রিপেইড এক্সপেন্স এন্ড আনআর্নড রেভিনিউ কনভার্টেড টু এক্সপেন্স এন্ড রেভিনিউ। একটা নির্দিষ্ট সময় পরে যে এক্সপেন্স এবং রেভিনিউতে কনভার্ট হয়, সেটা আমরা পরে জানবো। আজকেও দেখেছি, আমরা পরে আবার জানবো। তাহলে এইটুকু ভালো করে একটু দেখতে হবে সবাই। নাম্বার 2, অ্যাক্রুয়ালস। অ্যাক্রুয়ালস কে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে এক্সপেন্স অ্যাক্রুড আর একটা হচ্ছে রেভিনিউ অ্যাক্রুড। এক্সপেন্স অ্যাক্রুড হচ্ছে এক্সপেন্স আউটস্ট্যান্ডিং, এক্সপেন্স বকেয়া আছে। আর রেভিনিউ অ্যাক্রুড মানে হচ্ছে রেভিনিউ আউটস্ট্যান্ডিং। অ্যাক্রুড এক্সপেন্সেস, যেটা এক্সপেন্স আউটস্ট্যান্ডিং, তার মানে নট পেইড, লায়াবিলিটি। মনে আছে, স্যালারি পে করতে পারিনি, তাহলে স্যালারি পেয়েবল ক্রেডিট করেছি। এক্সাম্পলটা বলি, যদি এক্সপেন্স হয় স্যালারি পেইড 500, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 500। কিন্তু যদি অ্যাক্রুড এক্সপেন্স হয় স্যালারিজ অ্যাক্রুড বাট নট পেইড, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। এই দুটোর মধ্যে পার্থক্য বুঝি কিনা? বুঝতে পারি সবাই? পারছি সবাই? জি স্যার। ওকে, অ্যাক্রুড রেভিনিউ,
রেভিনিউ আউটস্ট্যান্ডিং। তার মানে কি, এখানে দুটো সিচুয়েশন আমরা দেখাচ্ছি, একটা হচ্ছে রেভিনিউ, একটা হচ্ছে অ্যাক্রুড রেভিনিউ। রেভিনিউ কখন? গুডস সোল্ড টাকা 500, মানি রিসিভ টাকা 500 রিসিভ, তাহলে ক্যাশ ডেবিট, রেভিনিউ ক্রেডিট। কিন্তু গুডস সোল্ড কিন্তু টাকা পাইনি, টাকা রিসিভ করিনি, তাহলে কি ক্যাশ বলবো না রিসিভেবলস বলবো? রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। রিসিভেবলস এর অ্যাকাউন্টস রিসিভেবল একই তো, তাই একই না? কথা, একই কথা। তাহলে এখানে অ্যাকাউন্টস রিসিভেবল বলি, একই কথা, কোনো অসুবিধা নেই। রিমেম্বার, অ্যাক্রুড এক্সপেন্স হচ্ছে লায়াবিলিটি, অ্যাক্রুড রেভিনিউ হচ্ছে অ্যাসেট। এক নির্দিষ্ট সময় পরে অ্যাক্রুড এক্সপেন্স, অ্যাক্রুড রেভিনিউ কনভার্টেড টু ক্যাশ পেমেন্ট এন্ড ক্যাশ রিসিভ কনভার্ট হয়ে যাবে, সেটা আমরা পরে জানবো। আজকে যেটুকু আমরা আলোচনা করলাম সেটার মূল কথা হচ্ছে এইটা, সবাই বুঝি কিনা। ডেফার্ড রেভিনিউ, ক্যাশ পেয়েছি, সার্ভিস দেই নাই, এটা লায়াবিলিটি, সবাই বুঝি কিনা। ডেফার্ড রেভিনিউ, অ্যাডভান্স রেভিনিউ, রেভিনিউ অ্যাডভান্স, ক্যাশ পেয়েছি, সার্ভিস বা গুডস দেই নাই, তাহলে এটা লায়াবিলিটি, বুঝি? জি স্যার। ওকে। অ্যাক্রুড রেভিনিউ, ক্যাশ পাই নাই, সার্ভিস দিয়েছি, ভবিষ্যতে পাবো, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাসেট। জি স্যার। ওকে। ডেফার্ড এক্সপেন্স, এক্সপেন্স ডেফার করছি, ক্যাশ পেমেন্ট করেছি বাট সার্ভিস পাই নাই, অ্যাসেট। বুঝি? গ্রামীণ ফোনের প্রিপেইড এক্সপেন্স, ক্যাশ পে করেছি, সার্ভিস পাই নাই, তাহলে এটা কি এক্সপেন্স না অ্যাসেট? অ্যাসেট স্যার। অ্যাসেট, অ্যাসেট। অ্যাক্রুড এক্সপেন্স, বকেয়া খরচ, স্যালারি পেয়েবল, ক্যাশ দেই নাই, সার্ভিস পেয়েছি, অ্যাসেট না লায়াবিলিটি? লায়াবিলিটি। এইটুকু ভালো করে বুঝতে হবে। পেজ নাম্বার 100 থেকে 106 জার্নাল এন্ট্রি গুলো ভালো করে দেখবো। 106 ডুইটটা করব, 107 থেকে 111 ইলাস্ট্রেশনটা দেখবো, 111 ডুইটটা করব, 112তে 100 থেকে 111 পর্যন্ত যতগুলো ট্রানজেকশন আছে সব ট্রানজেকশন গুলো সামারি ফর্মে 112তে করা আছে, সেগুলো লেজার 13 আর 14তে করা আছে ট্রায়াল ব্যালেন্স, 118তে একটা ডুইট আছে, এটা আমরা নেক্সট ক্লাসে করব। সবাই ক্লাস কি 16 তারিখ? 16 তারিখ, আগামী 16 তারিখে আমাদের নেক্সট ক্লাস। আজকে আমি এখনই এই ক্লাস নোটটা আপলোড করে দিচ্ছি গুগল ক্লাসরুমে, সবাই সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এটা দেখবো। যা বইতে যে যে পেজ নাম্বার গুলো বলা আছে সেই পেজ নাম্বার গুলো নিজে একবার পড়বো, গ্রুপে বসবো এই কয়েকদিন, আগামী 1 সপ্তাহ 7 দিন পরে কিন্তু আমরা আসবো। সবাই ভালো করে এই চ্যাপ্টারটা বুঝে আগের জার্নাল লেজার চ্যাপ্টার 2 এর সাথে জার্নাল লেজার গুলো যেভাবে হয়েছে সেখান থেকে কিভাবে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিতে আসছি, রেফারেন্স অ্যাক্রুয়ালস কিভাবে করছি, গ্রুপে বসবো, নিজেরা বসবো, বসে কমপ্লিট করে ফেলবো। আমি এটা এখনই আপলোড করে দিচ্ছি। আগামী ক্লাসে আমি এই চ্যাপ্টারটা আবার রিভাইজ করব, এই চ্যাপ্টারে আবার চ্যাপ্টার 3 আবার আমরা জিরো থেকে শেষ পর্যন্ত দেখবো, কিন্তু সবার বুঝে আসতে হবে, প্রত্যেকের দেখে আসতে হবে। যা আলোচনা করলাম আমরা বই প্লাস আমি আজকের ক্লাস নোট এখনই আপলোড করে দেব। বলেন কিছু বলার আছে কিনা? অসুবিধা নাই, দিয়ে দেবো, এখন দিয়ে দেবো। স্যার প্রেজেন্টে কি এখন নেওয়া যাবে স্যার? আমার এখন একটা এক্সাম আছে।